আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে সহজ গতির সমীকরণ কি, অর্থাৎ দূরত্ব নির্ণয় সমীকরণ, বেগ নির্ণয় সমীকরণ এবং ত্বরণ নির্ণয় সমীকরণ। তো আজকের ক্লাসে আমরা এই সমীকরণ থেকে কিছু ট্রান্সফরমেশন শিখব। তো দেখুন, গত ক্লাসে আমরা শিখেছিলাম দূরত্ব নির্ণয় সমীকরণ হলো x = a sin omega t plus del এবং বেগ নির্ণয় সূত্র ছিল a omega cos omega t plus del আর f ইকুয়াল টু ছিল -a omega স্কোয়ার sin omega t plus del। তো গত ক্লাসে ত্বরণ নির্ণয় সূত্র দেখেছিলাম। এইখান থেকে একটু যদি আমরা কনভার্ট করি তাহলে এবার লিখতে পারবো না। এখান থেকে a is equal to -omega স্কোয়ার a sin omega t plus del এভাবে লেখা যাবে, তাই না? আর এইটার সময় কি লেখা যায়? এইটার সময় লেখা যায়, বলতে পারবেন কেউ? ওকে, আমি দেখাচ্ছি স্ক্রিনে। এই দেখুন, এইটার সময় এক্স লেখা যায় না? ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে f ইকুয়াল টু -omega স্কোয়ার এক্স। এখন এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে লিখতে পারবো না f সমানুপাতি -x। তো এইখান থেকে দেখুন, আমরা প্রথম ক্লাসে যে বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম এবং বলছিলাম যে আমরা যদি সূত্র ডেরিভেটিভ করি তাহলে আমরা সহজে বুঝতে পারবো। সেটা হলো এটা 3 নম্বর বৈশিষ্ট্য। দেখেন, যারা পূর্বের ক্লাস করেননি তারা হয়তো এই কথাটা বুঝবেন না, এই জন্য আমরা ফার্স্ট ক্লাস করতে পারেন। ফার্স্ট ক্লাসটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের বৈশিষ্ট্য ছিল, যে বৈশিষ্ট্য 3 নম্বর উল্লেখ ছিল যে ত্বরণ হবে সরণের সমানুপাতিক এবং দিক হবে বিপরীত। তো দেখুন, আমরা এখান থেকে ডেরিভেটিভ করে যেটা পেলাম সেটা হলো f is proportional to x but this direction is opposite। ঠিক আছে না? তাহলে আচ্ছা, আর 4 নম্বর বৈশিষ্ট্য ছিল এটি একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী। তো আমরা এটা দেখাইছিলাম অবশ্য প্রথম ক্লাসে যে এটা যদি সরলদোলক হয় তাহলে এটাই এভাবে শুধু যাবে, তাই না? একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে। আমরা যদি একটা পয়েন্ট সিলেক্ট করি তাহলে এই যে একটা পয়েন্টকে বারবার অতিক্রম করতেছে। তো 4 নম্বর ছিল এটা, যে এটি একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী। তাহলে আবার তো এখন মনে হয় যে সকল বৈশিষ্ট্যগুলো হয়ে গেছে, তাই না? তো আজকের ক্লাসে আমরা যে সূত্রগুলো শিখছি এই সূত্রগুলো একটু ট্রান্সফর্ম করব। দেখুন, আমি একটু মুছে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন, আমরা গত ক্লাসে শিখেছিলাম বেগ নির্ণয় সমীকরণ ছিল এটা v ইকুয়াল টু a ওমেগা cos omega t প্লাস ডেল। এটা শিখেছিলাম, তাই না? এখন যদি আমাকে বলা হয় ম্যাক্সিমাম বেগ কত হবে অথবা সর্বোচ্চ আর বেগ বাহির করো, এরকম যদি আমাকে বের করতে বলে তাহলে দেখেন তো, এখানে আমি যদি বলি এই বিস্তার এবং কৌণিক কম্পাঙ্ক দুটো কনস্ট্যান্ট, আর এখানে cos থিটা, এটা কি থিটা, এটার উপর ডিপেন্ড করে আমাদের ভেলোসিটির মানটা চেঞ্জ হবে না। কারণ cos এর মানটা -1 থেকে -1 সমান বা -1 থেকে বড় হয় এবং 1 সমান বা 1 থেকে ছোট হয়। এই cos থিটার মানটা এর মধ্যে থাকে, সীমাবদ্ধ থাকে, তাই না? কারণ আমরা কোসাইনের পরে যদি আমরা কোনো ডিগ্রি বসাই, থিটা বসাই, তাহলে দেখা যাবে এখান থেকে সর্বনিম্ন মান আসতে পারে -1 এবং সর্বোচ্চ 1। তো যেহেতু ভি ম্যাক্সিমাম বের করব বা ভেলোসিটিটা ম্যাক্সিমাম বের করব, সেহেতু cos এইটুকুর মান যদি আমাদের ম্যাক্সিমাম হয় তাহলে আমাদের এই ভি ম্যাক্সিমাম বের হবে এখান থেকে। তাহলে এখানে cos ম্যাক্সিমাম মান কত হতে পারে? 1 হতে পারে, তাই না? cos ম্যাক্সিমাম মান হতে পারে কত? 1। তাহলে এই cos এর পরে যদি ম্যাক্সিমাম ভ্যালু বসানো যায় তাহলে আমাদের ভেলোসিটি আসবে ম্যাক্সিমাম। তো তাহলে cos ম্যাক্সিমাম ভ্যালু হলো 1। এখানে যদি আমরা বসাই তাহলে পাবো এখান থেকে a ওমেগা ইন্টু 1। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? a ওমেগা। তাহলে আমাদের যদি কোশ্চেনে বলা থাকে যে ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে বা সর্বাধিক আর বেগ কত, যদি এরকম বলা থাকে সর্বাধিক আর বেগ
বাহির করো বা কত, তাহলে আমরা সরাসরি কিন্তু এই সূত্র ব্যবহার করতে পারি। এই সূত্র যদি সরাসরি ইউজ করি তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা নেক্সট ডেরিভেশনে চলে যাব। আর সেটা হলো আমাদের টোটাল এনার্জি নির্ণয়ের সূত্র কী হবে। আচ্ছা, তাও আমরা নেক্সট পেজে যাওয়ার আগে আরেকটা কথা মনে করিয়ে দিই, সেটা হলো যে আমাদের ওই নেক্সট সূত্র ডেরিভেশন করার আগে আমাদের গত ক্লাসে যেটা করেছিলাম সেটা দরকার হবে। আর সেটা শিখেছিলাম এটা মনে হয়, দেখুন মনে করে দেখুন তো একটু, পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশীল সূত্র শিখেছিলাম হাফ কে এক্স স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে আমরা তো দেখুন আমরা যদি এখন টোটাল এনার্জি বের করতে চাই যে মোট শক্তির পরিমাণ কি হবে, তাহলে আমরা মোট এনার্জির সমান কি লিখতে পারি, মোট শক্তি, মোট শক্তির সমান কি লিখতে পারি, মোট শক্তিকে আমরা ইটি দ্বারা প্রকাশ করি, তাই না? এটির সমান লিখতে পারি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। স্থিতিশক্তি আর গতিশক্তি দুটো যদি যোগ করি আমরা, তাহলে এখান থেকে কী পাবো, তাহলে এখান থেকে আমরা টোটাল এনার্জিটা পাবো। ওকে, তাহলে এখন দেখেন একটা জিনিস মনে রাখতে হবে, যেটা বলেছিলাম সেটা হলো, মনে রাখতে হবে বলতে গত ক্লাসে যেটা আমরা শিখেছিলাম সেটা মনে করতে হবে। ইপি সমান আমরা শিখছিলাম কি হয়, হাফ কে এক্স স্কোয়ার, এবং গতিশক্তি নির্ণয়ের সূত্র আমরা সবাই জানি, সেটা হলো হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই মানগুলো যদি আমি এখানে বসাই তাহলে আমি একটা ইকুয়েশন পাবো না, এটি সমান এটি লেখা যায়, এপি সমান লেখা যায় কি হাফ কে এক্স স্কোয়ার, এবং এই কে সমান লেখা যায় হাফ এম ভি স্কোয়ার। ওকে, এবং আমরা প্রথমে সূত্র দেখেছিলাম হলো এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, আমরা সূত্র দেখেছিলাম, তাই না? তো এইখানে থেকে যদি মানটা এইখানে বসাই তাহলে কি পাবো দেখেন তো, ইটি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি, এই পাশে স্কোয়ার আসতে মানে এই পাশে স্কোয়ার হবে, তাহলে আমরা লিখতে পারবো এ ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস ডেল স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। বেশ মজার আমরা কি শিখেছিলাম মনে করেন তো, এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল, এটা শিখেছিলাম, তাই না? তো এই মানটা যদি এখানে বসাই তাহলে লেখা যায় এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। এখন দেখুন আমাদের এখানে একটু ক্যালকুলেশন করি, তাহলে কি হবে, আমি একটুখানি আমার পয়েন্টটা বড় করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। দেখেন এখান থেকে লেখা যায় হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এবং এরপর এটা থেকে আমরা লিখতে পারি কি প্লাস হাফ এম স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার হবে এখানে, তাই না, ওমেগা টি প্লাস ডেল। তো তোমাদের স্প্রিংয়ের ক্ষেত্রে একটা সত্য কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো দেখো এখন দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে এরকম, ধরো এটা যদি একটা স্প্রিং হয়, এখানে যদি একটা ওজন ঝোলানো থাকে, ধরো এখানে একটা ওজন ঝোলানো আছে এম ওজন, এবং এই স্প্রিংয়ের একটা স্টিফনেস আছে, এই স্টিফনেসটা হলো কে, তাই না? আবার দেখো যখন এই স্প্রিংয়ে তুমি টানতে ছেড়ে দিবে
তখন এটা কম্পন হতে থাকবে, তাই না? তার মানে তখন এর একটা কণিক কম্পাঙ্ক পাওয়া যাবে, সেটা হলো ওমেগা। তো এর মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা হলো ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ভাগ এম। স্প্রিংয়ের একটা রিলেশন যে কণিক কম্পাঙ্কের বর্গ হচ্ছে স্প্রিং স্টিফনেস এবং যে বলটা অ্যাড করা আছে তার অনুপাতের সমানুপাতিক। আচ্ছা, এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে মানটা এখানে বসাই তাহলে কি পাবো আমরা? দেখো আমরা এভাবে পাবো না, এখান থেকে যে হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, জাস্ট তাই লিখলাম। এখানে শুধু একটু চেঞ্জ করবো, সেটা হলো দেখো হাফ এম ওমেগা স্কোয়ার পরিবর্তে কি লেখা যায়? হাফ এম স্কোয়ার আছে, তাই না? ওমেগা স্কোয়ার পরিবর্তে কি লেখা যায়? কে ভাগ এম। এর পরিবর্তে লেখা যাবে কে ভাগ এম ইন্টু কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। তো দেখো হ্যাঁ, এখানে একটু লিখতে এটা ইটি লিখি নাই, তাই না? আচ্ছা ধরো এটা আমি করে দিচ্ছি তোমাদের। সেটা হলো এখানে আমাদের ইটি হবে, এখানে ইটি হবে, এখানেও ইটি হবে। এখানে ইটির সময় আমরা লিখতে পারি হলো হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল প্লাস, এখানে দেখো এই এম এম কাটাকাটি হয়ে যায়, তাই না? কাটাকাটি হলে কি থাকে? হাফ কে স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। তো দেখো উভয় পাশ থেকে যদি আমরা হাফ কে স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে কি থাকে? হাফ কে স্কোয়ার কমন নিলাম এখান থেকে, তাহলে থাকবে হলো সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল প্লাস কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, এরকম থাকবে না? এটুকুর ভ্যালু কত লেখা যায়? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। অতএব আমরা লিখতে পারি টোটাল এনার্জি ইটি ইকুয়াল টু হাফ কে স্কোয়ার ইন্টু 1। তো 1-এর সাথে গুণ করলে কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে এটুকু লেখা না লেখা একই কথা। তাহলে মোটামুটি এই সূত্র আমাদের প্রতিপাদন হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু মানে সব সূত্র একত্র করে একটা ক্লাস নিব এবং তার পরবর্তী ক্লাসে আমরা ম্যাথ করব। ঠিক আছে, আজকের ক্লাসে প্রথম থাকবে।